1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সাইবেরিয়ার জেলের বেশ কিছু কয়েদি নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে ভারতে চলে আসে। আর সাইবেরিয়া থেকে ভারতের দূরত্ব 6437 কিলোমিটার। যেই রাস্তার মধ্যে পাহাড়, জঙ্গল, মরুভূমি, ঠান্ডা বরফের রাস্তা সবকিছুই আছে। আর ওই কয়েদিরা এত বড় রাস্তা অল্প কিছু খাবার এবং জল নিয়ে পায়ে হেঁটেই পার করেছিল। আর এই অসাধারণ ঘটনা নিয়ে তৈরি আমাদের আজকের মুভি দ্য ওয়ে ব্যাক। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় 1939 সাল থেকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আর সেই সময় এই পৃথিবীর বিভিন্ন দেশ একে অপরের উপর আক্রমণ করছিল। আর এরকমই একটা যুদ্ধকালীন সময় সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডের উপরে আক্রমণ করে সেটাকে নিজেদের দখলে নিয়ে নেয়। আর পোল্যান্ডের সাধারণ মানুষদেরকে বিভিন্ন অপরাধে ফাঁসিয়ে জেলে বন্দি করে দেয়। আর সেখানে পোল্যান্ডের ইয়ানুস নামের একজন আর্মি অফিসারও ছিল, যাকে সোভিয়েত ইউনিয়নের আর্মিরা বিনা কারণে ফাঁসিয়ে জেলে পাঠাতে চাচ্ছিল। আর এই কাজের জন্য তারা ইয়ানুসকে একটা কাগজে সাইন করতে বলছিল, যেখানে ওর নামে বেশ কিছু মিথ্যে অপরাধ লেখা ছিল। যেহেতু ইয়ানুস এর মধ্যে থেকে কোনো অপরাধ করেনি, সেই জন্য ও কোনোভাবেই ওই কাগজগুলোতে সাইন করতে চাচ্ছিল না। আর এটা দেখার পর সোভিয়েত ইউনিয়নের আর্মিরা ওখানে তার স্ত্রীকে নিয়ে আসে। আর তাকে এত বেশি টর্চার করা হয়েছিল যে সে বাধ্য হয় তার স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিতে। আর নিজের স্ত্রীকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেখে সে অনেক কষ্ট পায়, কিন্তু ও খুব ভালোভাবেই জানতো যে সে বাধ্য হয়ে এইসব করছে। আর এখন নিজের স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য ইয়ানুস এই কথাগুলো মেনে নেয় যে সে একজন অপরাধী। আর এরপর 1940 সালে ইয়ানুসকে 20 বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এই জেলটা এমন জায়গায় ছিল যেখান থেকে কোনো কয়েদির পালিয়ে আসা সম্ভব ছিল না, কারণ এই জেলটা কয়েকশো মাইল পর্যন্ত বরফ আর জঙ্গল দিয়ে ঘেরা ছিল। এবার এরা সবাই জেলে ঢোকার পর ওখানকার নতুন ওয়ার্ডেন সবাইকে বলে, যেহেতু এই জেলটা চারিদিকই খুব গভীর জঙ্গলে ঘেরা, তাই তোমরা চেষ্টা করলেও কোনোভাবেই এখান থেকে পালাতে পারবে না, কারণ এই বরফে ভরা জঙ্গলের মধ্যে কোনো মানুষের পক্ষে বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। আর যদি কোনোভাবে তোমরা এই জঙ্গল থেকে বেঁচে বেরোতে পারো, তাহলে এই সমস্ত গ্রামবাসীরা তোমাদের দেখতে পেলেই মেরে ফেলবে, কারণ এই জেল থেকে পালিয়ে যাওয়া প্রত্যেকটা কয়েদিদের ওপর আমরা এত টাকা নগদ পুরস্কার রেখেছি, যেই টাকার জন্য যে কোনো গ্রামবাসী খুব সহজেই তোমাদেরকে মেরে ফেলবে। আর এরপর থেকে ওই জেলের মধ্যে ইয়ানুসের দিন আস্তে আস্তে কাটতে থাকে। আর সারাদিন ধরে এই কয়েদিদেরকে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। কখনো এদেরকে দিয়ে জঙ্গলে কাঠ কাটতে পাঠিয়ে দেওয়া হতো, আবার কখনো এদেরকে কয়লার খনিতে কাজ করতে পাঠানো হতো। কিন্তু সারাদিন ধরে এত খাটাখাটনি করার পরেও কোনো কয়েদিকেই এখানে ঠিকভাবে খেতে দেওয়া হতো না। খাবার হিসেবে এখানে সমস্ত কয়েদিকে ছোট্ট এক টুকরো পাউরুটি আর পাতলা ঝোলের মতন অল্প একটু স্যুপ দেওয়া হতো। আর এই খাবারটা খেয়ে কোনো মানুষের পক্ষেই সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব ছিল না। আর সেজন্যই বহুদিন ধরে এই জেলের খাবার খাওয়ার ফলে এখানকার অনেক কয়েদি ভিটামিনের অভাবে নিজেদের চোখের আলো হারিয়ে ফেলেছে। আর যে কারণেই এখানকার কয়েদিরা রাতের বেলায় কিছুই দেখতো না। এখন বেশ কিছুদিন এই জেলে থাকার পর ইয়ানুসের অনেকগুলো কয়েদির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এখন এদের মধ্যে থেকেই আন্দ্রে নামের একজন কয়েদি ইয়ানুসকে একটা রাস্তা দেখিয়ে বলে, এটা হলো এই জেল থেকে পালিয়ে যাওয়ার রাস্তা। আর আমি অনেকদিন ধরে তোমার মতন একজন লোককে খুঁজছিলাম, যার এই জেল থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা এবং ক্ষমতা দুটোই রয়েছে। এখন সে ইয়ানুসকে বলে, আমরা যদি এই জেল থেকে পালিয়ে 500 কিংবা 600 কিলোমিটার দূরে যেতে পারি, তাহলে আমরা বাইকাল নামের একটা ঝিল দেখতে পারবো। তারপর ওই ঝিল থেকে আরো 500 কিংবা 600 কিলোমিটার এগোতে পারলে আমরা মঙ্গোলিয়া বর্ডারের কাছে পৌঁছে যাব। আর একবার এই দেশ ছেড়ে মঙ্গোলিয়ায় ঢুকে যেতে পারলে আমরা পুরোপুরি স্বাধীন হয়ে যাব, কারণ মঙ্গোলিয়া সোভিয়েত ইউনিয়নের রাজত্ব থেকে পুরোপুরি স্বাধীন। আর এই প্ল্যানটা শোনার পর ইয়ানুসের খুবই পছন্দ হয়, কিন্তু ইয়ান্দ্রে বলে, আমাদের এই কাজটা করবার আগে অনেকগুলো খাবার গুছিয়ে নিতে হবে, কারণ আমরা এই জেল থেকে বেরোনোর পর কোনো জায়গায় কোনো খাবার পাবো না। আর আজ থেকে বেশ কিছু মাস পর যখন শীতকাল চলে যাবে আর বরফ পড়া বন্ধ হয়ে যাবে, তখনই আমরা এই জেল থেকে পালাবো। আর এখন থেকেই তাদের প্ল্যান মোতাবেক আন্দ্রে এবং ইয়ানুস অল্প অল্প করে খাবার গোছাতে থাকে। আর এই জেলের মধ্যে তার বাকি বন্ধুরও এই প্ল্যানের কথা জানিয়ে দেয়, যারা প্রত্যেকেই ওর সাথে এই জেল থেকে পালানোর জন্য রাজি ছিল। কিন্তু ইয়ানুসের এই পুরো প্ল্যানটা শোনার পর ওদের মধ্যে থেকে মিস্টার মিথ নামের একজন বয়স্ক লোক তাকে বলে, আচ্ছা তুমি এই প্ল্যানটা সম্পর্কে জানলে কোথা থেকে? ইয়ানুস তখন জানাই, এই জেলের মধ্যে ইয়ান্দ্রে নামের একজন কয়েদি তাকে এই ব্যাপারে জানিয়েছে। যেটা শোনার পর মিস্টার মিথ বলে, তুমি ওর কথা একদমই বিশ্বাস করো না, ও
একজন মিথ্যেবাদী। আমি যখন প্রথম এই জেলে এসেছিলাম তখন ও আমাকে এই একই প্ল্যানের ব্যাপারে বলেছিল, কিন্তু পরে আমি জানতে পারি ওর মধ্যে এই জেল থেকে পালানোর একটুও ক্ষমতা নেই। এই জেলের মধ্যে আসা সমস্ত নতুন কয়েদিকে ও এই প্ল্যানের ব্যাপারে বলে, যাতে ওদের সঙ্গে কথা বলে ও নিজে এই জেল থেকে পালানোর একটা স্বপ্ন দেখতে পারে। কিন্তু তোমাকে দেখে আমি অনেকটাই ভরসা করতে পারি, তাই তোমার সঙ্গে এই জেল থেকে পালানোর জন্য আমি রাজি আছি। এখন এই জেল থেকে পালানোর জন্য তাদের 7 জনের একটা দল তৈরি হয়ে গেছে। এখন এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন রাত্রেবেলা ইয়ানুস খেয়াল করে বাইরে প্রচন্ড জোরে বরফের ঝড় হচ্ছিল, যেটা দেখে ইয়ানুস নিজের সঙ্গীদেরকে বলে, এটাই সঠিক সময়, আজ রাতেই আমাদের এই জেল থেকে পালাতে হবে, কারণ এখন এই বরফের ঝড়ের কারণে বরফের উপরে থাকা আমাদের পায়ের ছাপ খুব অল্প সময়ের মধ্যেই মিশে যাবে। আর তাছাড়াও এই বরফের ঝড়ের মধ্যে এখানকার সিকিউরিটি গার্ডরাও আমাদেরকে সহজে খুঁজে বের করতে পারবে না। আর ইয়ানুসের এই কথাই এখন সবাই রাজি হয়ে যায়। তারপর ওরা লুকিয়ে লুকিয়ে ওই জেলের জেনারেটরটাকে পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে চারিদিক পুরোপুরি অন্ধকার হয়ে আসে। আর সেই সুযোগে ওরা 7 জন ওই জেলের লোহার তার কেটে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই জেলের সিকিউরিটি গার্ডরা জানতে পারে ওখান থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে গেছে। এই জন্য তারা নিজেদের কুকুর নিয়ে ইয়ানুস এবং তার সঙ্গীদেরকে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে ওই বরফের প্রচন্ড ঝড়ের মধ্যে ইয়ানুস এবং তার সঙ্গীদেরও খুবই অসুবিধা হচ্ছিল। ওরা কোনো কিছুই ঠিকভাবে দেখতে পাচ্ছিল না, এই কারণেই সামনের দিকে ভালোভাবে এগোতে পারছিল না। কিন্তু এখন ওদের পক্ষে কোনো জায়গায় কোনোভাবেই দাঁড়ানো সম্ভব না, ওদেরকে চুপচাপ একটানা এগিয়ে যেতে হবে, না হলে কিছুক্ষণের মধ্যেই ওরা জেলের সিকিউরিটি গার্ডদের হাতে ধরা পড়ে যাবে। আর এরপরে ইয়ানুস ওই জঙ্গলের মধ্যে থাকা গাছের ছাল কেটে একটা মুখোশ বানায়। এখন এই মুখোশটা ব্যবহার করার পর ওই বরফের ঠান্ডা হাওয়া সরাসরি তাদের চোখে মুখে লাগছিল না, যেই কারণে আবারও তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারছিল। আর এইভাবেই সারা রাত ধরে হাঁটার পর ওরা নিজেদের জেল থেকে অনেকটাই দূরে চলে এসেছিল। এখন ওরা একটা ফাঁকা জায়গায় বসে নিজেদের কাছে থাকা সমস্ত খাবারগুলোকে এক জায়গায় করে দেখছিল, কিন্তু দেখা যায় ওদের প্রত্যেকের কাছেই খুবই অল্প পরিমাণে খাবার ছিল, যেগুলো খেয়ে ওদের পক্ষে বেশি দিন বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। সেই জন্য ওরা প্রত্যেকেই ঠিক করে নেয় খুবই অল্প পরিমাণে খাবার খাবে। আর প্রত্যেকদিন সকালে ইয়ানুস সূর্যের আলোর মাধ্যমে দিক নির্ধারণ করে ওদেরকে নিয়ে এগিয়ে যেত। এভাবেই বেশ কিছুদিন ধরে চলার পর খাবারের অভাবে তারা প্রত্যেকেই প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। তখনই ওদের মধ্যে একজন বলে, আমাদের হয়তো জঙ্গলি পশু ধরার জন্য এখানে একটা ফাঁদ পাতা উচিত। কিন্তু ইয়ানুস বলে, না, আমাদের কাছে অতটা সময় নেই, আমাদেরকে একটানা এগিয়ে যেতে হবে। তখন এদের মধ্যে থেকে ভালকা নামের একজন বলে, তাহলে আমরা চাইলে পাশের গ্রাম থেকেই খাবার নিয়ে আসতে পারি। তখন ইয়ানুস বলে, না, আমরা এটাও করতে পারবো না, কারণ ওই জেল থেকে পালিয়ে আসা প্রত্যেকটা কয়েদিদের ওপর অনেক টাকার পুরস্কার রয়েছে, যেই কারণে কোনো গ্রামবাসী আমাদেরকে দেখতে পেলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। সেজন্যই আমাদের কাছে যে খাবারটুকু আছে সেটা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবার ওরা সবাই নিজেদের মধ্যে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য সবাই মিলে ঠিক করে এই রাতটা তারা এখানেই কাটাবে। এত ঠান্ডা থেকে বাঁচার জন্য এরা সবাই আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসে থাকে। কিন্তু এদের মধ্যে কাজিক নামের এমন একটা লোক ছিল যে রাত্রেবেলা চোখে কিছুই দেখতে পেত না। আসলে বিগত কয়েক বছর ধরে ওই জেলের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে ভিটামিনের অভাবে তার চোখ অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে সে রাতে চোখে দেখে না। আর এদের মধ্যে থেকে কাজিকের এই রোগের ব্যাপারে শুধু একজন লোকই জানতো। আসলে কাজিক নিজের দলের কোনো লোককেই তার সম্পর্কে জানাতে চাইছিল না, কারণ ওর মনে হচ্ছিল ওর এই সমস্যার কথা জানতে পারলে ওর সঙ্গীরা হয়তো ওকে নিজেদের সঙ্গে রাখতে চাইবে না। এবার সন্ধেবেলা জঙ্গলে কাঠ খুঁজতে যাওয়ার পর অন্ধকারে কাজিক নিজের চোখে আর কিছুই দেখতে পাচ্ছিল না। এখন অনেকক্ষণ ধরে অনেক রকম ভাবে চেষ্টা করার পরেও ও কোনোভাবেই নিজের বন্ধুদের কাছে ফিরে আসতে পারে না। এখন কোনো আর উপায় না দেখে এই প্রচন্ড বরফের ঝড়ের মধ্যে ও চুপচাপ বাধ্য হয়ে একটা পাথরের উপরে বসে থাকে। এদিকে বাকি সবাইকে দেখা যায় জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে আগুনের পাশে বসে আছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন কাজিক এদের কাছে ফিরে আসছিল না, তখন কাজিকের একটা বন্ধু ওর চোখের সমস্যার ব্যাপারে এদেরকে বলে দেয়। আর এটা জানার পর আশপাশের জঙ্গলের মধ্যে ওরা সবাই কাজিককে খুঁজতে শুরু করে। কিন্তু ততক্ষণে ওখানে অনেক অন্ধকার হয়ে গিয়েছিল আর চারিদিকে প্রচন্ড জোরে বরফের ঝড় হচ্ছিল, যে কারণে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও এরা কোনোভাবেই কাজিককে খুঁজে পায় না। এমনকি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও এই প্রচন্ড ঝড়ের মধ্যে ওরা কাজিকের কোনো আওয়াজও শুনতে পাচ্ছিল না, যে কারণে বাধ্য হয়ে ওরা আগুনের কাছে ফিরে আসে। আর পরের দিন সকালে ওরা সূর্য ওঠার পরে দেখতে পায় কাজিক ওদের থেকে একটু দূরেই জঙ্গলের মধ্যে একটা পাথরের উপর বসেছিল। আর সারা রাত ধরে বরফের ঝড়ের ওই প্রচন্ড ঠান্ডার কারণে ও রাতের
রাতের বেলায় জমে ওখানেই মারা গিয়েছিল। এখন কাজিককে এইভাবে দেখার পর ওরা প্রত্যেকেই প্রচন্ড কষ্ট পায় আর ওকে একটা জায়গায় কবর দিয়ে ওরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর বেশ কিছুদিন ধরে এইভাবে এগোনোর পর ওরা বরফের জঙ্গল ছেড়ে স্বাভাবিক জায়গায় পৌঁছে যায়। কিন্তু এতদিনে তাদের কাছে থাকা সমস্ত খাবার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। আর এখন এতদিন ধরে এতটা পথ চলার পর খাবারের অভাবে তারা প্রত্যেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। আর তাছাড়াও তারা যে রাস্তা দিয়ে মঙ্গোলিয়ার দিকে এগোচ্ছে হিসাব অনুযায়ী এক সপ্তাহ আগেই তারা পাইকাল নামের সেই ঝিলের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো অবধি তারা ওই ঝিলের দেখা পায়নি, যেটা দেখে ওদের মনে হচ্ছিল ওরা হয়তো ভুল রাস্তায় এগোচ্ছে। আর সেই কারণেই তারা বেশ কিছুদিন ধরে ওই গুহার মধ্যে অপেক্ষা করতে থাকে। আর এখন ওদের মনে হতে থাকে খাবারের অভাবে হয়তো তারা এখানেই মারা পড়বে। আর এখন অতিরিক্ত দুর্বলতার কারণে তাদের কারোর মধ্যেই চলার শক্তি ছিল না। আর এখন ইয়ানুস ঠিক করে ওদের সবাইকে এখানে রেখেই সে ওই ঝিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আর ওই ঝিলটা খুঁজে পাওয়ার পর ওদের সবাইকে ফিরে এসে নিয়ে যাবে। আর এরকমই একটা সকালে ইয়ানুস সেই ঝিলটা খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে ও সবাইকে বলে যায়, আমি যদি এক সপ্তাহের মধ্যে তোমাদের কাছে ফিরে না আসি তাহলে মনে করবে আমি মরে গেছি। আর তখন তোমরা নিজেদের মতন সামনে এগিয়ে যেও। আর দেখা যায় এক সপ্তাহের মধ্যে ইয়ানুস সেই পাইকাল ঝিলটাকে খুঁজে বের করে তাদের কাছে ফিরে আসে। কিন্তু এখানে ফেরার সাথে সাথেই ও প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে এতদিন ধরে ঠিকভাবে খাবার না খেয়ে এতটা পথ চলার ফলে ও শারীরিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। এখন কিছুদিন ধরে এখানে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার পর ইয়ানুস নিজের সঙ্গীদের নিয়ে ওই পাইকাল ঝিলের দিকে এগিয়ে যায়। কিন্তু রাস্তায় যাওয়ার পথে ওরা খেয়াল করে একটা অচেনা মেয়ে ওদেরকে পেছন থেকে ফলো করছে। আর ওই মেয়েটার সাথে কথা বলার পর ওরা জানতে পারে ওর নাম ইরিনা। আর ওদের সবার মতন ও সোভিয়েত ইউনিয়নের থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর ও বিগত বেশ অনেকদিন ধরেই লুকিয়ে লুকিয়ে ওদের পিছনে আসছিল। এখন ইরিনা জানায় ও এদের সঙ্গেই থাকতে চায়, কিন্তু ইয়ানুসের দলের কেউই ইরিনাকে নিজের সঙ্গে রাখতে চাইছিল না। এরা বলে এমনিতেও আমাদের কাছে খুবই অল্প পরিমাণে খাবার আছে, আর তাছাড়াও এই মেয়েটা আমাদের সঙ্গে যেতে লাগলে আমাদের গতিবেগ অনেকটাই কমে যাবে। এখন ইয়ানুসের অনিচ্ছা সত্ত্বেও মেয়েটাকে এখানে একা রেখেই তারা এগিয়ে যায়। এখন ওই পাইকাল ঝিলের পাশ দিয়ে তারা একটু এগোনোর পর দেখতে পায় ওখানে কাদার মধ্যে বড় একটা জঙ্গলি পশু আটকে ছিল। এখন তাড়াতাড়ি করে ওই পশুটাকে মেরে তারা ওর মাংস খেতে শুরু করে দেয়। আর এখন যেহেতু ওদের কাছে অনেকটা পরিমাণে খাবার ছিল, এখন এদের মধ্যে থেকে একটা লোক আবারও পিছনে গিয়ে ইরিনা নামের সেই মেয়েটাকে তাদের কাছে নিয়ে আসে। আর এখন ওরা সবাই ওই জঙ্গলি পশুর মাংসটাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেতে শুরু করে। আর এইভাবেই অনেকদিন পর এরা সবাই পেট ভরে খাবার খায়। আর এই ঘটনার পর থেকেই ইরিনা ওদের দলেরই একজন সদস্য হয়ে গিয়েছিল। আর এখানে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবার এরা মঙ্গোলিয়ান বর্ডারের দিকে এগোতে শুরু করে। আর এদের যাওয়ার পথে রাস্তায় খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। মাঝে মাঝে এমনও দিন গেছে যেদিন শুধু তাদের সামান্য কিছু পোকা খেয়ে জীবন বাঁচাতে হয়েছে। আর কিছুদিন তো রাস্তা থেকে কুকুর ধরে তারা সেটাকেই খেতে বাধ্য হয়েছে। আর এত কষ্ট সহ্য করে বেশ কিছুদিন চলার পর ওরা সবাই মঙ্গোলিয়া বর্ডারের কাছে পৌঁছে যায়। কিন্তু ওখানে সাইবেরিয়ান কিছু সোলজারও ছিল। এরপরে তারা রাতের আধারে লুকিয়ে সাইবেরিয়ান বর্ডার পার করে মঙ্গোলিয়ায় ঢোকার সময় এদের দলের মধ্যে ভ্যালকা নামের একজন ইয়ানুসকে বলে, বাকি রাস্তাটা তোমরা আমাকে ছাড়াই এগিয়ে যাও, আমি আর তোমাদের সঙ্গে যেতে পারবো না, কারণ আমি নিজের দেশ ছেড়ে আর কোথাও যেতে চাই না। আর এখন ভালকার কথা মতন এরা সবাই একে বিদায় জানিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। আর এখন এরা প্রত্যেকেই খুবই খুশি ছিল, কারণ সাইবেরিয়ার বর্ডার পার করে মঙ্গোলিয়ায় ঢুকতে পারলেই এরা পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যাবে। কিন্তু মঙ্গোলিয়ার বর্ডারের গায়ে এরা দেখতে পায় ওখানে সোভিয়েত ইউনিয়নের লিডার অর্থাৎ স্ট্যানলির ছবি লাগানো আছে। মানে যাদের কাছ থেকে এরা সবাই এতদিন ধরে পালিয়ে আসার চেষ্টা করছিল তারা এখন এই দেশেও রাজত্ব করতে শুরু করে দিয়েছে। আর যেটার মানে হলো ইয়ানুস আর তার সঙ্গীরা এখন এখানেও সুরক্ষিতভাবে থাকতে পারবে না, যে কারণে এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও ওরা কোনো রকমে হার না মেনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর বেশ কিছুক্ষণ ধরে ওরা নিজেদের মধ্যে আলোচনা করার পর ঠিক করে এখন আর ওরা কোনোভাবেই মঙ্গোলিয়ায় দাঁড়াবে না। এখান থেকে ওরা সোজাসুজি চায়নায় চলে যাবে। আর চীন থেকে যাবে তিব্বত, আর তিব্বত থেকে হিমালয় পর্বত পার করে সোজা ভারতে চলে যাবে, কারণ ভারত তখনও পুরোপুরিভাবে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের রাজত্বে ছিল। আর সেখানে সোভিয়েত ইউনিয়নের কোনো রাজত্ব চলতো না। আর এখন ওরা সবাই মিলে ঠিক করে নেয় ওদেরকে স্বাধীনভাবে এবং সুরক্ষিত হয়ে বেঁচে থাকতে হলে যেভাবেই হোক ভারতে যেতে হবে। কিন্তু কোনো রকম খাবার ছাড়া পায়ে হেঁটে এই কাজটা করা কোনোভাবেই
সম্ভব ছিল না। আর যত দিন যাচ্ছিল আস্তে আস্তে এদের যাত্রাপথটা যেন ততই কঠিন হয়ে যাচ্ছিল। সাইবেরিয়ার যেই জেলের ভেতরে তারা ছিল সেখানে চারিদিকে বরফ এবং গভীর জঙ্গল ছিল, কিন্তু এতদিন ধরে এত হাজার পথ চলার পর এরা সবাই এখন যে জায়গায় চলে এসছে সেখানে চারিদিকে শুধু মরুভূমি ছিল, আর সেখানকার পরিবেশ খুবই গরম ছিল। আর ওদের এতদিনের সফরের মধ্যে এটাই হয়তো ছিল সব থেকে কঠিন পথ, কিন্তু এরা কোনো রকম ভাবে হার না মেনে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খাবার এবং জলের অভাবে এরা প্রত্যেকেই অনেক কষ্ট পাচ্ছিল। আর এইভাবে বেশ অনেকটা রাস্তা এগোনোর পর ওরা দূর থেকে একটা জলের কুয়ো দেখতে পায়। আর এখন এই কুয়োটার কাছে পৌঁছানোর পর এরা সবাই পাগলের মতন জল খেতে শুরু করে। এতদিন ধরে কষ্ট করার পর এই মরুভূমির মধ্যে জল খুঁজে পেয়ে এরা প্রত্যেকেই অনেক খুশি ছিল। এই জন্য তাদের দলের মধ্যে অনেকেই ঠিক করে নেয় এরা বেশ কিছুদিন ধরে এই কুয়োর কাছেই বিশ্রাম নেবে, কারণ এখানে প্রচুর পরিমাণে জল আছে। আর বিশ্রাম নেওয়ার জন্য আশেপাশে বেশ বড় বড় কয়েকটা গাছও আছে। কিন্তু ইয়ানুস ওদেরকে বলে, আমরা এই জায়গায় বেশি দিন অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো রকম খাবার নেই। আর খাবার ছাড়া এই জায়গায় অপেক্ষা করতে থাকলে আমাদের মৃত্যু নিশ্চিত। এরপর ইয়ানুসের কথা মতন তারা ওই কুয়োটা ছেড়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। আর ওখান থেকে বেরোনোর আগে ওরা পেট ভরে জল খেয়ে নেয় আর স্নান করে ওদের শরীরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেয়। আর সেইখান থেকে যতটা সম্ভব জল নিজেদের সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মরুভূমির মধ্যে বেশ কয়েক কিলোমিটার এইভাবে এগোনোর পর ওরা সবাই বালির ঝড়ের মধ্যে আটকে পড়ে। এখন এই বালির ঝড়ের মধ্যে আটকে পড়ার পর ওরা সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এখন যেন ওদের মধ্যে কোনোভাবেই চলার শক্তি ছিল না। সেই জন্য সারা রাত ধরে ওখানে বিশ্রাম নেওয়ার পর পরের দিন সকালে আবার যখন ওরা হাঁটতে শুরু করে তখন কিছুটা যাওয়ার পরে হঠাৎ করেই এরিনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই ইয়ানুস আর মিস্টার স্মিথ খেয়াল করে এরিনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই প্রচন্ড গরমে নু লাগার কারণে তার পা পুরোপুরি ফুলে গিয়েছিল আর এখন ওর কোনোভাবেই হাঁটার ক্ষমতা ছিল না। কিন্তু তা সত্ত্বেও কিছুক্ষণ পর এরিনার জ্ঞান ফেরার পর ও বাকি সবার সাথে আবারও আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে, কারণ ইরিনা কোনোভাবেই চাইছিল না ওর জন্য বাকি সবাইকে কোনোভাবেই অসুবিধায় পড়তে হোক। আর ওকে এই অবস্থায় দেখে বাকি সবার খুবই খারাপ লাগছিল, কিন্তু কারোর পক্ষেই তখন আর কিছুই করার ছিল না। কিন্তু অল্প কিছুটা এগোনোর পর ও আবারও মাটিতে পড়ে যায়। আর কিছুক্ষণ পর এই প্রচন্ড কষ্ট সহ্য করতে না পেরে ইরিনা সবার চোখের সামনেই সেখানেই মারা যায়। আর এখন এরা সবাই ইরিনার মৃতদেহটাকে কবর দিয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কিন্তু এদের প্রত্যেকের শারীরিক অবস্থাও এখন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল। আর তাছাড়াও এই গরম বালির মধ্যে হাঁটার কারণে ওদের পা কেটে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। আর এই অসম্ভব কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাতে ওদের মধ্যে থেকে থমাস নামের আরো একটি লোক মারা যায়। আর এখন ওরা শুধুমাত্র 4 জন মানুষ বেঁচে ছিল। আর এখন ওরা আবার থমাসকে কবর দিয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। আর এইভাবে বেশ অনেকটা রাস্তা এগোনোর পর মরুভূমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আর এখন ওরা দূর থেকেই বেশ কিছু পাহাড় দেখতে পাচ্ছিল। এখন রাস্তার মধ্যে সারা রাত ধরে বিশ্রাম নিয়ে ঘুমানোর পর সকালবেলায় ওদের দলের একজনের পায়ের উপর দিয়ে একটা সাপ বেরিয়ে যায়। আর এখন ও সাপটাকে ধরার জন্য তাড়াতাড়ি ওর পিছু করতে থাকে। কিন্তু একটু দূরে যাওয়ার পর সে দেখতে পায় পাথরের খাঁজে একটুখানি জল জমেছিল। আর এখনো বাকি সবাইকে ডেকে মাটি থেকে চেটে চেটে সেই জলটুকু খেতে শুরু করে। আর তারপর ওরা সবাই ওই সাপটাকে ধরে সেটাকেও মেরে খেয়ে নেয়। এখন অল্প একটু জল এবং খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার পর আস্তে আস্তে আবারও তাদের শরীরে অল্প পরিমাণে শক্তি ফিরে আসে। এখন ওখান থেকে হেঁটে ওরা সরাসরি চায়নায় পৌঁছে যায়। কিন্তু চায়নায় ওরা বেশি দিন সময় কাটায়নি। খুবই অল্প সময়ের মধ্যে ওরা চায়নায় বরফে ঘেরা পাহাড়ের উপর দিয়ে তিব্বতে পৌঁছে যায়। আর ওখানে তিব্বতের লোকজন ওদের 4 জনের খুবই সুন্দরভাবে থাকা এবং খাবারের ব্যবস্থা করে দেয়। আর তারপরে ওদের পুরো প্ল্যান শোনার পরে এরা বলে, তোমরা চাইলে পাহাড়ের রাস্তা দিয়ে সিকিমি দিয়ে ভারতে পৌঁছাতে পারো, কিন্তু তার জন্য এখনো তোমাদের 3 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু যেহেতু এখন শীতকাল চলছে এই সময় পাহাড়ের পরিবেশ খুবই ভয়ঙ্কর থাকে। কিন্তু 3 মাস পরে যখন বসন্ত ঋতু চলে আসবে তখন তোমরা চাইলে খুব ভালোভাবে এবং সুরক্ষিতভাবে ভারতে চলে যেতে পারবে। আর 10 দিন অবধি তোমরা চাইলে আমাদের এই বাড়িতেই থাকতে পারো। আমরা তোমাদের থাকা এবং খাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দেব। কিন্তু ইয়ানুস ওর সঙ্গীদেরকে বলে, আমরা কোনোভাবেই এখানে বেশি দিন থাকতে পারবো না, কারণ আমরা যদি একবার এখানে বিশ্রাম নিতে শুরু করি তাহলে আমরা সবাই পুরোপুরি হাঁপিয়ে যাব আর হয়তো এখান থেকে ভারতে যাওয়ার পুরোপুরি ক্ষমতাটাও হারিয়ে ফেলবো। সেই জন্য আমাদেরকে যা
করার এক্ষুনি করতে হবে। আর এগুলো শোনার পর মিস্টার স্মিথ বলে, তাহলে আমি তোমাদের সাথে আর ভারতে যাব না, আমি এখান থেকে আবার চায়নায় ফিরে যাব, কারণ এদের থেকে আমি খবর পেলাম চায়নায় নতুন নাকি একটা ইউএস মিলিটারির ক্যাম্প হয়েছে, আর একবার ওদের কাছে যেতে পারলে ইউএস মিলিটারি আমাকে আমার বাড়ি অর্থাৎ আমেরিকায় পৌঁছে দেবে। আর এরপর উনি সবাইকে বলেন, আচ্ছা তোমরা কি ভেবে দেখেছো কিছুদিন আগে আমরা যে কাজটা শুরু করেছিলাম আজ আমরা সেই কাজে পুরোপুরি সফল হয়েছি। আর এখন এতদিন ধরে এত হাজার কিলোমিটার পথ চলার পর, এত কষ্ট সহ্য করার পর আমরা সবাই সোভিয়েত ইউনিয়নের থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছি। তখন ওদের মধ্যে থেকে একজন বলে, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে থেকে অনেকেই শেষ অবধি এই সফলতা দেখার আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ইয়ানুস আর তার বাকি দুজন সঙ্গী ভারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর মিস্টার স্মিথ ওদের সবাইকে বিদায় জানিয়ে, আর এইভাবেই বেশ কিছুদিন ধরে বড় বড় পাহাড় পার করার পর শেষ অবধি ওরা সিকিমের রাস্তা দিয়ে ভারতে এসে পৌঁছায়। আর এভাবেই 6400 কিলোমিটার পায়ে হেঁটে পার করার পর অবশেষে ওরা ভারতে এসে পৌঁছায়, যেখানে এরা সবাই এখন পুরোপুরিভাবে স্বাধীন ছিল। কিন্তু ভারতে আসার পরেও ইয়ানুস এখান থেকে কোনোভাবেই তার বাড়ি ফিরে যেতে পারছিল না, কারণ ওর দেশ মানে পোল্যান্ড এখনো সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। আর 1939 সাল থেকে 1989 সাল অবধি 50 বছর ধরে ইয়ানুসকে নিজের দেশের বাইরেই থাকতে হয়। আর 1989 সালে পোল্যান্ড মুক্তি পাওয়ার পর অবশেষে ইয়ানুস আবারও তার বাড়ি ফিরে যাওয়ার সুযোগ পায়। আর বাড়ি ফেরার পরে দেখা যায় এত বছর পরেও ইয়ানুসের স্ত্রী এখনো তার অপেক্ষা করে যাচ্ছে। আর এত বছর পর একে অপরকে দেখতে পেয়ে ওরা দুজনেই প্রচন্ড খুশি হয়ে একে অপরকে বুকে জড়িয়ে ধরে। আর অবশেষে জেল থেকে পালানোর 50 বছর পর ইয়ানুস আবারও তার পরিবারকে ফিরে পায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।